ভাই যে প্রশ্ন করলেন আমরা কেন যে জোট গঠন হয়েছে বামপন্থীদের থেকে আমরা কেন সেখানে যাইনি, তো আমরা যে অবস্থান তুলে ধরলাম আমাদের প্রস্তাবনা, সেই প্রস্তাবনায় আমাদের ছাত্রদের গণতান্ত্রিক ক্ষমতা প্রতিষ্ঠার জন্য একটা কর্মসূচি আছে। আমরা এইটা নিয়ে ছাত্রদের কাছে যেতে চাই। বামপন্থীদের যে প্রতিরোধ পর্ষদ যে জোট গঠন হয়েছে, প্যানেল তৈরি করা হয়েছে, সেখানের সাথে আমাদের কিছু অবস্থানগত পার্থক্য আছে। আমরা মনে করি যে এই বিষয়টা, এই অবস্থানগুলো আমরা স্বতন্ত্রভাবে নিয়ে গেলে আরও বেশি ভালো হয়। তাদের সাথে আমাদের অবস্থানগত পার্থক্যগুলো থাকার কারণে আমরা প্রতিরোধ পর্ষদ থেকে নিজেদের পদ প্রত্যাহার করে নিয়েছি আর কি। প্রিয় সাংবাদিকবৃন্দ ও উপস্থিত বন্ধুগণ, আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হবার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি। এক রক্তক্ষয়ী আপোষহীন সংগ্রামের মাধ্যমে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদকে বিতাড়িত করার 1 বছরের মাথায় আজ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফ্যাসিবাদ বিরোধী এ গণ অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদ বিলোপ করে ব্যাপক ছাত্র জনতার গণতন্ত্র প্রতিষ্ঠা করা। কিন্তু ছাত্র সংসদ নির্বাচন আয়োজিত হলেও অতীতের মতো এখনও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ব্যাপকতর গণতান্ত্রিক ক্ষমতা আনার কোনো উদ্যোগ দেখা যায়নি। বরং তার বিপরীতে অগণতন্ত্র, দলীয়করণ, ফ্যাসিকরণের নানান উদ্যোগ ও প্রবণতা দেখা যাচ্ছে। অথচ শিক্ষার্থী জনতার হাতে ব্যাপকতর ক্ষমতার ভিত্তিতে গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় ছাড়া শিক্ষার্থীদের নিজেদের পথে সমস্যা সংকটের সমাধান ও অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সুতরাং ডাকসু নির্বাচনেও কার্যকরভাবে গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়কেই ব্যাপক শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান মনোযোগের বিষয়ে পরিণত করা আবশ্যক। এই বিবেচনায় ডাকসু নির্বাচন 2025 সামনে রেখে ছাত্র গণমঞ্চের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক সংস্কারের প্রস্তাব আমরা তুলে ধরছি। বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক সংস্কার প্রসঙ্গে ছাত্র গণমঞ্চের প্রস্তাব। বন্ধুগণ, করের টাকায় পরিচালিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলি জাতীয় ও সামাজিক প্রতিষ্ঠান। সত্যিকার অর্থে আমরা কেমন সমাজ গড়ে তুলেছি ও তুলতে চাই, বিশ্ববিদ্যালয়গুলো সে অভিমুখ নির্দেশ করে। তাই সমগ্র সামাজিক রাজনৈতিক বাস্তবতার সাথে বিশ্ববিদ্যালয়ের সংকট ও সমাধানও অবিচ্ছেদ্য। অতএব বিশ্ববিদ্যালয়ের সমস্যাকে কেবল ব্যক্তিগত সুযোগ সুবিধা স্বাচ্ছন্দ্যের মানদণ্ডে বিচার করা ঠিক হবে না। যদিও মশক নিধন থেকে আবাসন, শিক্ষার্থীদের সংকটের যেন শেষ নেই, কিন্তু ছাত্র সংসদ নির্বাচনকালে এসব সমাধানের গালভরা প্রতিশ্রুতি আমরা দিতে চাই না। তার চেয়ে আমরা শিক্ষার্থীদের গণতান্ত্রিক ক্ষমতা প্রতিষ্ঠার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। কারণ ফ্যাসিস্ট ক্ষমতাধরদের অধীনে জম্বি জীবনের ক্লেদ আমরা ভুলে যেতে পারি না। আমরা মনে করি বিশেষ গোষ্ঠীর দলীয়করণ, ফ্যাসিকরণের বিষ প্রতিষেধক হলো শিক্ষার্থীদের হাতে ক্ষমতা। 24 তার এক ঝলক মাত্র। এই ক্ষমতায় স্থায়ী করতে হবে। এই ক্ষমতা থাকলে আমাদের যা কিছু সমস্যা তা আমরা নিজেরাই সহজে সমাধান করতে পারবো, অন্যথায় নয়। ভুলবেন না, সমস্যা সমাধান অনেক দূর। জম্বিদের কোনো অভিপ্রায় থাকতে নেই। কাজেই ডাকসু নির্বাচন 2025-এ নতুন গণতান্ত্রিক সমাজের যাত্রা শিক্ষার্থীদের ব্যাপকতর গণতান্ত্রিক ক্ষমতা প্রতিষ্ঠার অভিপ্রায় থেকেই শুরু হয়। সুতরাং শিক্ষার্থীদের হাতে গণতান্ত্রিক ক্ষমতা প্রতিষ্ঠার 22 দফা কর্মসূচি সহ আমরা আহ্বান করছি, দলীয়করণ, ফ্যাসিকরণ রুখতে শিক্ষার্থীদের ব্যাপকতর গণতান্ত্রিক ক্ষমতা প্রতিষ্ঠা করো। আমাদের 22 দফা কর্মসূচির মধ্যে 22 দফা কর্মসূচি পাঠ করছি। প্রথমে আসে গণতান্ত্রিক প্রশাসন সংক্রান্ত কর্মসূচি। 1. ফ্যাসিস্ট ও গণহত্যাকারী শক্তি হিসেবে চিহ্নিত ছাত্রলীগ এবং দলদাস আওয়ামী লীগ শিক্ষক কর্মচারীদের সকল দলীয় তৎপরতায় স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। তাদের অপরাধের তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। 2. চাঁদাবাজি, টেন্ডারবাজি, হল দখল, সিট নিয়ন্ত্রণ, সন্ত্রাস সহ মত প্রকাশ, সংগঠন, সমাবেশের উপর হামলা, নির্যাতনের সঙ্গে জড়িত ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বিদ্বেষী বা বৈষম্যবাদী যে কোনো ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা সহ এসব অপতৎপরতা নিষিদ্ধ করতে হবে। 3. উপরোক্ত
অপরাধমূলক ও অগণতান্ত্রিক তৎপরতায় জড়িত না হলে যে কোনো গণতান্ত্রিক সংগঠন বা ব্যক্তি তার মতাদর্শ প্রচার, রাজনীতি, সংগঠন, মত প্রকাশ ও সমাবেশের গণতান্ত্রিক অধিকার ভোগ করবে। এসব অধিকার ক্ষুণ্ণ হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বিধি ও প্রশাসনের সহায়তায় সুরক্ষা দিতে হবে। প্রক্টরিয়াল বিধিতে ছাত্রদের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণের নীতিকে প্রাধান্য দিতে হবে। ফ্যাসিবাদী মতাদর্শ ছাড়া মত প্রকাশের কারণে প্রশাসনিক বা অন্য কোনো নিপীড়ন, বৈষম্য করা যাবে না। 4. কেন্দ্রীয় ও হল ইউনিয়ন সদস্যদের প্রতিনিধি সভা গঠন করতে হবে। ছাত্র সংসদের উপর সভাপতি অর্থাৎ ভিসি ও প্রভোস্টের একচ্ছত্র ক্ষমতার বিলোপ করে ইউনিয়নের সদস্য অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি সভার হাতে সকল ক্ষমতা প্রতিষ্ঠা করতে হবে। ইউনিয়নের নির্বাহী কমিটিকে প্রতিনিধি সভার কাছে সম্পূর্ণ দায়বদ্ধ থাকতে হবে। প্রতিনিধি কিংবা নির্বাহী সদস্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন, তদন্ত ও প্রত্যাহারের জন্য সাধারণ সদস্যদের হাতে পর্যাপ্ত ক্ষমতা দিতে হবে। 5. ভিসি প্যানেল, সিন্ডিকেট ও সিনেট নির্বাচনের ইলেক্টোরেটে ছাত্রদের 30% প্রতিনিধিত্ব থাকতে হবে। সিনেট ও সিন্ডিকেটে ছাত্রদের প্রতিনিধিত্ব বাড়াতে হবে। একই সঙ্গে সিনেট ও সিন্ডিকেটে বড় আমলা ও ব্যবসায়ীদের পরিবর্তে শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত ও অভিভাবক প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে হবে। 6. প্রতি বছর ছাত্র সংসদ ও শিক্ষক সমিতির নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে একই নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হতে হবে। কোনো কারণে তারিখ পরিবর্তনের প্রয়োজন হলে পূর্ববর্তী নির্বাচনী প্যানেলগুলোর সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে তা করতে হবে। 7. শিক্ষকদের মান নির্ধারণে ছাত্রদের স্বাধীন রেটিং ব্যবস্থার সুযোগ থাকতে হবে। শ্রেণীকক্ষে বাধ্যতামূলক উপস্থিতির নিয়ম বাতিল করতে হবে। ছাত্র শিক্ষক সম্পর্ক হবে সিনিয়র ও জুনিয়র স্কলারের মতো। শিক্ষকদের সামন্তীয় আধিপত্য দূর করতে হবে। 8. শিক্ষক নিয়োগে দুর্নীতি, দলীয়করণ, স্বজনপ্রীতি দূর করে যোগ্যতমদের শিক্ষক নিয়োগ দিতে হবে। শিক্ষকদের মান ও জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রমোশন ও সুযোগ সুবিধা বন্টন করতে হবে। টেকনোক্র্যাট হিসেবে শিক্ষকদের রাষ্ট্রীয় বা অন্য কোনো পদে পদায়নের প্রয়োজন হলে উক্ত পদপ্রার্থীকে সরকার নয়, সিনেট ও শিক্ষক সমিতিই বাছাই করবে। 9. বিশ্ববিদ্যালয়ের যে কোনো অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস, নির্যাতন, সিট দখল, মোরাল পুলিশিং, র্যাগিং ও নারী নিপীড়নের অভিযোগ গ্রহণ, তদন্ত ও শাস্তির সুপারিশের জন্য একটি স্বাধীন সেল গঠন করতে হবে, যা কেবল সিনেটের কাছে জবাবদিহি করবে। শিক্ষাঙ্গনে মাদক ব্যবসা, জুয়া, ছিনতাই, বহিরাগতদের সিট দখল, অস্ত্র উদ্ধার সহ আইন শৃঙ্খলা বিষয়ে আইনগত ও পুলিশের সর্বোচ্চ সক্রিয়তা নিশ্চিত করতে সার্বক্ষণিক তদারকি করতে হবে। 10. বিশ্ববিদ্যালয়কে জাতীয় গণতান্ত্রিক, উৎপাদনমুখী, বিজ্ঞানভিত্তিক ও গণমুখী সুলভ শিক্ষা, পূর্ণ একাডেমিক স্বাধীনতা, দলীয়করণ ও ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক স্বায়ত্তশাসন, উচ্চ মান ও সমৃদ্ধির ভিত্তিতে গড়ে তুলতে 1973 সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ সংশোধন ও পরিমার্জন করতে হবে। শিক্ষার গণতান্ত্রিক বিষয়বস্তু, একাডেমিক স্বাধীনতা ও গুণগত মান সংক্রান্ত কর্মসূচি। 11. পাঠ্যক্রমকে দেশপ্রেমিক, গণতান্ত্রিক, গণমুখী, সৃজনশীল ও বিজ্ঞানভিত্তিকভাবে ঢেলে সাজাতে হবে। জাতীয় স্বার্থ বিরোধী, সামন্তীয় ও ফ্যাসিবাদী উপাদান বাদ দিতে হবে। 12. উচ্চ মান সম্পন্ন শিক্ষকদের নিয়োগ দিতে হবে। জাতীয় স্বার্থে জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করতে আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ পর্যায়ের পণ্ডিতদের সম্ভাব্য নানা উপায়ে যুক্ত করতে হবে। গেস্ট লেকচার, কনসালটেন্সি, ইভিনিং কোর্সের নামে শিক্ষা বাণিজ্য বন্ধ করতে হবে। শিক্ষকদের গবেষণা ও পাঠদানে পর্যাপ্ত সময়, সুযোগ, গুণগত মান নিশ্চিত করতে হবে। শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে। শিক্ষকদের মানোন্নয়নে অর্থায়ন করতে হবে। 13. গবেষণাকে গণমুখী ও গুণে পরিমাণে উন্নত করতে হবে। গবেষণায় আর্থিক প্রণোদনা দিতে হবে। আন্তর্জাতিক মানের ল্যাব প্রতিষ্ঠা করতে হবে। ব্রেন ড্রেইন বন্ধ করতে হবে। 14. শিক্ষকদের সিলেবাস নির্ধারণে অধিকতর স্বাধীনতা দিতে হবে। শ্রেণীকক্ষ ও শ্রেণীকক্ষের বাইরে গবেষণা ও লেখালেখিতে ছাত্র ও শিক্ষকদের মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা দিতে হবে। ছাত্রদের বিষয় ও শিক্ষক বাছাইয়ের সুযোগ সৃষ্টি করতে হবে। বিশ্ববিদ্যালয়কে সরকারি আমলা ও কেরানি তৈরির কারখানা নয়, অর্জিত শিক্ষা সংশ্লিষ্ট শোভন কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। 15. লেকচার, নোট, ইনকোর্স, টার্ম ফাইনাল এই প্রাচীন শিক্ষণ ও মূল্যায়ন পদ্ধতি বাতিল করে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর অনুসরণে
সর্বাধুনিক পদ্ধতি চালু করতে হবে, যা একই সঙ্গে জনগণ ও উৎপাদনের সঙ্গে যুক্ত থাকবে। আন্তর্জাতিক আদান প্রদান বৃদ্ধি করতে হবে। অবকাঠামোগত সুবিধা 16, শিক্ষা, গবেষণা, আবাসন, খাদ্য, পরিবহন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সুলভ ও মানসম্পন্ন অবকাঠামো উন্নয়ন করতে হবে। ফ্রি ইন্টারনেট ও লাইব্রেরির ব্যবস্থা করতে হবে। প্রতিটি হলে আধুনিক ব্যায়ামাগার প্রতিষ্ঠা করতে হবে। আধুনিক হাসপাতাল ও পরীক্ষাগার প্রতিষ্ঠা করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি সংরক্ষণ করে নির্মাণ কাজ পরিচালনা করতে হবে। সাংস্কৃতিক কর্মসূচি 17, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক তৎপরতায় ছাত্র শিক্ষকদের জন্য বিশেষ প্রণোদনা ও আর্থিক সহায়তা দিতে হবে। বিনামূল্যে অবকাঠামোগত সুবিধা দিতে হবে। শিক্ষার্থীদের মধ্যে জুনিয়র সিনিয়র ভিত্তিক অগণতান্ত্রিক আধিপত্য দূর করতে হবে। 18, প্রত্যেক ধর্ম ও বিশ্বাস চর্চার অধিকার ও ভৌত সুযোগ সুবিধা রক্ষা করতে হবে। ধর্ম, বর্ণ, জাতি, ভাষা বা লিঙ্গগত পার্থক্যের কারণে কোনো শিক্ষার্থীর প্রতি প্রাধিকার বা বৈষম্য সৃষ্টি করা যাবে না। অর্থায়ন প্রসঙ্গে 19, ইউজিসির 20 বছর মেয়াদী সাম্রাজ্যবাদী কৌশলপত্রের অধীনে শিক্ষার অর্থায়ন ও উন্নয়নে অভ্যন্তরীণ উৎসের উপর নির্ভর করার নামে ক্রমাগত বেতন ফি বৃদ্ধি সহ বিশ্ববিদ্যালয়কে কর্পোরেট সংস্থা ও সাম্রাজ্যবাদী ব্যবস্থার উপাঙ্গে পরিণত করার প্রকল্প বাতিল করতে হবে। 20, রাষ্ট্রকে বিশ্ববিদ্যালয়ের জন্য অর্থায়ন করতে হবে। ছাত্রদের আর্থিক অবস্থান বিবেচনায় বেতন ফি নির্ধারণ করতে হবে। দরিদ্র ছাত্রদের বৃত্তি দিতে হবে। প্রগতিশীল কর ব্যবস্থার আওতায় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বিশ্ববিদ্যালয়ের জন্য কর বা সেস আদায় করতে হবে। 21, শিক্ষার্থীদের খণ্ডকালীন কর্মসংস্থানের জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় উপযুক্ত ধরনের অর্থনৈতিক উদ্যোগ বড় আকারের বিনিয়োগ করতে হবে। 22, ইউজিসিকে দলীয় ও সরকারি প্রভাবমুক্ত রাখতে হবে। এর প্রধান কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে বিশ্ববিদ্যালয়গুলোর দ্বারা নির্বাচিত প্যানেল থেকে। বন্ধুগণ, গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এইসব দাবি কর্মসূচি আদায় বাস্তবায়নের সংগ্রামের পতাকাবাহী ডাকসু নির্বাচন 2025-এ ছাত্র গণমঞ্চের ঢাকা অঞ্চলের সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2021-22 সেশনের শিক্ষার্থী, শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র মোহাম্মদ আরাফাত ইমরান ডাকসুর কেন্দ্রীয় সংসদের গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ডাকসু নির্বাচন 2025-এ ছাত্র গণমঞ্চের এই অবস্থানগুলো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক সংস্কার আদায়ের সংগ্রামী প্রতিনিধি হিসেবে আরাফাত ইমরানের প্রার্থিতার সংবাদ আপনাদের সংবাদ মাধ্যমে তুলে ধরার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ জানাতে ছাত্র গণমঞ্চ ঢাকা অঞ্চল আহ্বায়ক কমিটি। আপনাদের থেকে কোনো প্রশ্ন থাকলে আপনারা সেই প্রশ্ন করতে পারেন। আমরা যে প্রার্থীরা আছে তাদের প্রচারণায় দেখতে পাচ্ছি যে তারা হচ্ছে বিগত যে জুলাই অভ্যুত্থান বা বিভিন্ন আন্দোলন সংগ্রামে তাদের অবদান তুলে ধরে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে। এই ক্ষেত্রে আপনার অবস্থানটা কি বা বিগত দিনে আপনার আন্দোলন সংগ্রাম করে ছিল এবং আপনার দায়িত্বের জায়গাগুলো? আচ্ছা, জুলাই আন্দোলনে ভূমিকার কথা বলতে গেলে অনেক কিছুই বলা যায়। এগুলো আমাদের কি অবস্থান ছিল বা কী রকম ভূমিকা ছিল, অংশগ্রহণ ছিল, সেগুলো অনলাইনে অ্যাভেলেবল। আর আমার বিষয়ে যদি বলতে হয় তাহলে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক হিসেবে ছিলাম। রংপুরে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে অংশগ্রহণ করেছিলাম। এইসবই। আমি মনে করি না যে এইসবকে এইভাবে হাইলাইট করার খুব একটা প্রয়োজন আছে। আমরা আমাদের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনার মধ্যেই বলেছি যে আমরা আসলে আশু দাবি দাওয়া ভিত্তিক যে বিষয়গুলো, যেমন বিভিন্ন সংস্কারের প্রস্তাব, সেগুলোর দিকে না গিয়ে আমরা মূল জায়গায় ফোকাস করছি যে এইসব সমস্যা কিভাবে সমাধান করা যাবে। এইসব সমস্যার সমাধান করতে হলে একমাত্র কার্যকরী উপায় হচ্ছে ছাত্রদের হাতে ক্ষমতাটা প্রতিষ্ঠা করা। ছাত্রদের হাতে যদি গণতান্ত্রিক ক্ষমতা থাকে তাহলে তারাই সিদ্ধান্ত নিয়ে যাবতীয় সমস্যার সমাধান করতে পারবে। অন্যের উপর ডিপেন্ড করতে হবে না, অর্থাৎ প্রশাসনের উপর ডিপেন্ডেন্সির বিষয়টা তখন আসবে না। তো আমরা চাই এই কারণে ছাত্রদের হাতে ব্যাপক গণতান্ত্রিক ক্ষমতা প্রতিষ্ঠিত হোক। এটাই হচ্ছে আমাদের অবস্থান।
আমরা কোনো প্যানেল দিইনি। আমরা ছাত্র গণমঞ্চ থেকে আমি একাই নির্বাচন করছি, ছাত্র গণমঞ্চের সদস্য সচিব, আর আমার পদ হচ্ছে গবেষণা প্রকাশনা সম্পাদক। আমরা প্যানেল দিইনি। ছাত্র গণমঞ্চের সমর্থনের অবস্থান থেকে থাকতে পারে, কিন্তু ইন্ডিভিজুয়ালি আমার ব্যক্তিগত সমর্থন থাকতে পারে, সেটা আলাদা বিষয়। আর ভাই যে প্রশ্ন করলেন আমরা কেন জোটে যাইনি, বা এখানে যে প্রতিরোধ পর্ষদ যে জোট গঠন হয়েছে বামপন্থীদের থেকে, আমরা কেন সেখানে যাইনি। তো আমরা যে অবস্থান তুলে ধরলাম আমাদের প্রস্তাবনা, সেই প্রস্তাবনায় আমাদের ছাত্রদের গণতান্ত্রিক ক্ষমতা প্রতিষ্ঠার জন্য একটা কর্মসূচি আছে। আমরা এইটা নিয়ে ছাত্রদের কাছে যেতে চাই। বামপন্থীদের যে প্রতিরোধ পর্ষদ যে জোট গঠন হয়েছে, প্যানেল তৈরি করা হয়েছে, সেখানের সাথে আমাদের কিছু অবস্থানগত পার্থক্য আছে। আমরা মনে করি যে এই বিষয়টা, এই অবস্থানগুলো আমরা স্বতন্ত্রভাবে নিয়ে গেলে আরও বেশি ভালো হয়। তাদের সাথে আমাদের অবস্থানগত পার্থক্যগুলো থাকার কারণে আমরা প্রতিরোধ পর্ষদ থেকে নিজেদের পদ প্রত্যাহার করে নিয়েছি আর কি।